আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের মৃত্যু সন্নিকটে, জানিয়েছে ইরানি জেনারেল। জানিয়ে দিব, অঝরে কাঁদলেন কিম। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের মৃত্যু সন্নিকটে, জানিয়েছে ইরানি জেনারেল। ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জায়নিস্ট শাসক গোষ্ঠী ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও বলেন, শত্রুদের আরেকটি ভুল গোটা অঞ্চলে তাদের স্বার্থ ও ঘাঁটিগুলোকে চরম বিপদের মুখে ফেলবে। তেহরান ভিত্তিক আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরির স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে সাফাবি এই মন্তব্য করেন। তিনি বলেন, বড় শয়তান যুক্তরাষ্ট্র এবং ছোট শয়তান ইসরায়েল ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের মাধ্যমে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, বরং এই হামলার মাধ্যমে জায়নিস্টদের মৃত্যুর চক্র আরও ত্বরান্বিত হয়েছে বলে দাবি করেন তিনি। সাফাবি জানান, শত্রুর অনুরোধেই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু ইরান এখন শত্রুর স্বার্থ, ঘাঁটি ও বাহিনী সম্পর্কে পর্যাপ্ত তথ্য রাখে। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শক্তি শুধু মধ্যপ্রাচ্য নয়, এর বাইরেও বিস্তৃত। আমাদের টার্গেট ডাটা ব্যাংকে শত্রুর সব ঘাঁটি ও স্বার্থ চিহ্নিত আছে এবং হাজার হাজার মিসাইল সেই লক্ষ্যে প্রস্তুত। তিনি আরও বলেন, যদি শত্রুরা আবার কোনো ভুল করে বা হিসেব মিলাতে ব্যর্থ হয়, তাহলে ইরান আরও ভয়াবহভাবে প্রতিক্রিয়া জানাবে। উল্লেখ্য, গত 13ই জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের পরমাণু, সামরিক এবং আবাসিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায়। এতে 930 জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিক। এরপর ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে পাল্টা হামলা শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ ইসরায়েলি অধিকৃত অঞ্চলে 22 দফায় মিসাইল হামলা চালায়, যার ফলে বহু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অবশেষে 24শে জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হয়। অঝরে কাঁদলেন কিম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে সবাই জানেন স্বৈরাচারী শাসক হিসেবে। দেশটিতে কার্যত একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি। তবে এবার তাকে দেখা গেছে ভিন্ন রূপে। প্রকাশ্যে অঝরে কেঁদেছেন তিনি। মঙ্গলবার 1 জুলাই সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে অঝরে কেঁদেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কান্না করেন তিনি। রাশিয়ায় যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে যুদ্ধ করতে গিয়ে নিহত উত্তর কোরিয়ার সেনাদের সম্মান জানাতে আয়োজিত এই স্মরণানুষ্ঠানে অশ্রুসিক্ত হন কিম। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তির 1 বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে যুদ্ধক্ষেত্রের ফুটেজ দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কিম কফিনে হাত রেখে হাঁটু গেড়ে বসে রয়েছেন। ভিডিওতে কফিনগুলো উত্তর কোরিয়ার পতাকায় মোড়ানো দেখা গেছে। এ সময় তার চোখ অশ্রু সজল এবং দ্রুত নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি। অনুষ্ঠানে দেখানো পৃথক দৃশ্যে দেখা যায়, কিম রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক অভিযান অনুমোদন করছেন। ওই অঞ্চলে গত বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে যুদ্ধে অংশ নিতে গিয়ে প্রায় 6000 উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছেন। এর আগে গত বছর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানিয়েছে, গত 8 থেকে 13 অক্টোবর পর্যন্ত নৌবাহিনীর জাহাজে করে উত্তর কোরিয়ার স্পেশাল অপারেশনের অন্তত 1500 সেনাকে রাশিয়ায় ভ্লাদিভস্তক শহরে নিয়ে যাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শীঘ্রই উত্তর কোরিয়ার আরও সৈন্য রাশিয়ায় পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতি তৃতীয় কোনো দেশের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি করতে পারে এবং উত্তর কোরিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এনআইএস জানিয়েছে, রাশিয়ায় পাঠানো উত্তর কোরিয়ার সৈন্যদের রাশিয়ান সামরিক পোশাক, অস্ত্র এবং জাল শনাক্তকরণ নথি সরবরাহ করা হয়েছে। বর্তমানে ভ্লাদিভস্তকের সামরিক ঘাঁটি এবং উসুরিয়স্ক, খবারভস্ক এবং ব্লাগোভেনসনস্কে তারা অবস্থান করছে। প্রশিক্ষণ শেষ হলে তাদের যুদ্ধ অঞ্চলে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এও বলা হয়েছে যে এই বিষয়ে বিভিন্ন দেশ যেমন তাদের সঙ্গে যুদ্ধে যোগদানে প্রতিপক্ষ হয়েছে, তারাও হয়তো প্রতিপক্ষ হিসেবে সামনে আসতে পারে। আমি এই কথাগুলি দিতে পারতাম না ভাই, কিন্তু করা কিছু নিয়ে শেষেও দিয়ে দিলাম ভাই।